এক প্রভাবশালী রাজনীতিবিদের বাড়িতে ঢুকে তার ছেলেকে গলা কেটে হত্যার অপরাধে এক মহিলাকে জেলে পাঠানো হয়। মহিলাটি গর্ভবতী, তার প্রসব যে কোনো মুহূর্তে হতে পারে। এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই সুযোগের সদ্ব্যবহার করে মহিলার বাবা এবং তার স্বামী হাসপাতাল থেকে তাকে উদ্ধার করার পরিকল্পনা করে, কারণ এটাই তাদের শেষ সুযোগ। কিন্তু একদিকে পুলিশ, অন্যদিকে রাজনীতিবিদের গুন্ডারা, যারা মহিলাটি বাইরে আসা মাত্রই তাকে মেরে ফেলবে। এমন পরিস্থিতিতে মহিলাটির বাবা ও স্বামী কি তাকে নিয়ে পালাতে পারবে? আর যদি পারে, কিভাবে? সত্যি বলতে, শুরু থেকে শেষ পর্যন্ত এই চলচ্চিত্র আপনাকে চরম উত্তেজনা এবং সাসপেন্সে রাখবে। আর শেষে এটি আপনাকে এমন একটি ধাক্কা দেবে যার জন্য আপনি প্রস্তুত থাকবেন না। হ্যালো বন্ধুরা, আমি প্লাবন এবং প্লাবন ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আমি কথা বলছি 2025 সালের মালয়ালম ক্রাইম সাসপেন্স থ্রিলার চলচ্চিত্র আজাদি নিয়ে। পর্ব 1, সূচনা ও মূল ঘটনা। আদালত, সেশন কোর্ট। এই ব্যক্তির নাম মাধব, আর গাড়িতে বসা লোকটি একজন স্থানীয় রাজনীতিবিদ, রবীন্দ্রা। রাঘব রবীন্দ্রকে জানায় যে মেয়েটি গর্ভবতী, তাই তার মৃত্যুদণ্ড হবে না। রবীন্দ্র বলে, তাহলে আদালত থেকে বেরোলেই তাকে শেষ করে দাও। এর জন্য রাঘব তার লোকদের বলে দেয় আদালত থেকে বেরোলেই কাজটা সারতে। এদিকে আদালতের বারান্দায় মেয়েটির বাবা শিবা দাঁড়িয়ে আছেন। অ্যাডভোকেট মেনন এসে তাকে সান্ত্বনা দেন। তারপর তিনি পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ছেলেকে বলেন যে মামলাটি এখন তাদের হাতের বাইরে এবং তাদের আর কিছু করার নেই। এরপর গঙ্গা নামের একটি মেয়েকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়। সবাই এখন গঙ্গার দিকে তাকিয়ে আছে। পর্ব 2, 7 মাস পর। গঙ্গার অবস্থা ও নতুন পরিকল্পনা। দৃশ্যটি 7 মাস পর পরিবর্তিত হয়। গ্রেফতারের সময় গঙ্গা গর্ভবতী ছিল। এখন এটি তার চূড়ান্ত মাস, তাই তাকে চেকআপের জন্য আনা হয়েছে। এবং আমি আপনাকে আরও একটি কথা বলি, গঙ্গা কথা বলতে পারে না। সে ইশারার মাধ্যমে সব কিছু বোঝায়। চেকআপের পর ডাক্তার সিআই আনোয়ারকে জানান যে গঙ্গার রক্তের মাত্রা কমে গেছে। তার কিছু ওষুধ এবং ফল দরকার। যেহেতু তার প্রসবের তারিখ খুব কাছাকাছি, ডাক্তার তাকে প্যারোলের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। আনোয়ার বলেন যে যদিও এমন পরিস্থিতিতে প্যারোল মঞ্জুর করা হয়, এই মেয়েটি এটি পাবে না, কারণ তার মামলাটি কিছুটা জটিল। এই মেয়েটির একটি ছোট বোন ছিল, যে একজন স্থানীয় রাজনীতিবিদের ছেলের সাথে সম্পর্কে ছিল। যখন মেয়েটি গর্ভবতী হয়, ছেলেটি তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে। প্রতিশোধ নিতে গঙ্গা রাজনীতিবিদের বাড়িতে প্রবেশ করে এবং তার মায়ের সামনেই ছেলেটির গলা কেটে হত্যা করে। গঙ্গার মা অনেক আগেই মারা গেছেন এবং গঙ্গার বাবা ছিলেন একজন গুন্ডা। এখন সেই রাজনীতিবিদের লোকেরা তাকেও মারতে চাইছে। আর তার স্বামী একজন সাধারণ মানুষ, সেও ভয়ে কোথাও লুকিয়ে আছে। তাই গঙ্গার প্রসবের জন্য কেউ আসবে না। যা যা দরকার আমাদেরই করতে হবে। দৃশ্যটি কারাগারে স্থানান্তরিত হয়। শিবা তার মেয়ের জন্য ফল ও ঔষধ কেনেন এবং আনোয়ারের সাথে দেখা করে। প্রথমে আনোয়ার তাকে দিতে চান না, তবে কিছু টাকা পাওয়ার পর তিনি রাজি হন। ঠিক আছে, আমি তাকে দেব, তবে আপনি তার সাথে দেখা করতে পারবেন না। দৃশ্যটি রাতের। গঙ্গা তার ওষুধ খাচ্ছিল যখন সে একটি নোট লক্ষ্য করে যা রঘু তার জন্য পাঠিয়েছিল। তাতে লেখা ছিল, যে কোনো মূল্যে, যাই হোক না কেন, আমি তোমাকে এই নরক থেকে মুক্ত করব, শুধু আমার ওপর ভরসা রাখো। এদিকে রঘু ও শিবা আনোয়ারের সাথে দেখা করে তাকে মোটা অঙ্কের টাকা দেয়। তারা অ্যাডভোকেট মেননকেও অনেক টাকা দেয়। মেনন বলেন, আপনারা জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দিচ্ছেন, যদি আপনাদের পরিকল্পনা সফল না হয়। রঘু উত্তর দেয়, অন্য কোনো উপায় নেই, আমাকে এই সুযোগ নিতেই হবে। অন্যদিকে শিবা পাপনের সাথে দেখা করতে এসেছে। এই পাপন সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাত, কিন্তু সে দীর্ঘকাল ধরে বেকার। পাপনের টাকার জন্য যে কোনো কাজ করার অভ্যেস আছে। তাই শিবা পাপনকে একটি প্রস্তাব দেয়, যদি আপনি আমার পাশে থাকেন, আমি আপনাকে প্রতিদিন 10,000 টাকা দেব। প্রতিদিন 10,000 টাকার প্রস্তাব শুনে কাজের বিস্তারিত না জানাও সে শিবার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং শিবা তাকে 10,000 টাকা অগ্রিমও দেয়। দৃশ্যটি কারাগারে স্থানান্তরিত হয়। গঙ্গার প্রসবের তারিখ এসে গেছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেহেতু গঙ্গার কোনো মহিলা আত্মীয় নেই, তার সেলের একজন সহবন্দী রেণুকা নামের একজন বয়স্ক বন্দীকে গঙ্গার সাথে হাসপাতালে পাঠানো হয়।
এখান থেকে দৃশ্যটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত হয়। হাসপাতালে গঙ্গার জন্য একটি আলাদা জায়গা প্রস্তুত করা হচ্ছে এবং এখানে আমাদের জিনু ও সাথিয়া নামের দুইজন পুরুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। জিনু তার মায়ের প্রসবের জন্য এসেছে, আর সাথিয়া তার স্ত্রী শিখাকে নিয়ে এসেছে। সাথিয়াকে দেখে শিখা তাকে একটি কাগজ দিয়ে বলে, এই ওষুধগুলো দরকার, আপনার কাছে কি টাকা আছে? সাথিয়া বলে, কোনো সমস্যা নেই, আমি ব্যবস্থা করব। শিখা বলে, যদি চান আমি বাবাকে বলতে পারি, তিনি বাকিটা ব্যবস্থা করবেন। কিন্তু সাথিয়া বলে, যদি কিছু দরকার হয় আমাকে বলতে পারেন, অন্য কাউকে বলার দরকার নেই, আমি সব ব্যবস্থা করব। এদিকে পাপন সাথিয়ার সাথে দেখা করতে আসে। পাপন আর সাথিয়া একসাথে কাজ করত, কিন্তু সেগুলো ছিল অবৈধ কাজ। সাথিয়া এখন সেরকম কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই পাপনকে দেখে সে সরাসরি বলে, দেখুন, আমি আর ওসবের সাথে জড়িত নই। পাপন বলে, আমি আপনার স্ত্রীকে দেখেছি, আর আপনার কাছেও টাকা নেই। আমি জানি আপনার টাকার দরকার। আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আমার পাশে থাকুন। আপনি প্রতিদিন 10,000 টাকা পাবেন। কিন্তু সাথিয়া তখনও রাজি হয় না। এরপর আমাদের স্যাম নামের এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। স্যাম তার স্ত্রী সুশিকে নিয়ে এসেছে। সুশিও গর্ভবতী। সুশির একটি পরিস্রাব করানো হয়েছিল। যখন পরীক্ষার ফলাফল আসে, নার্স সামকে বলে যে তার পরিস্রাবে সংক্রমণ পাওয়া গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এদিকে সাথিয়া কাউন্টারে বিল পরিশোধ করতে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তার বিল 3,000 টাকার বেশি। এছাড়াও সাথিয়ার স্ত্রী শিখার দুপুরে একটি স্ক্যান দরকার, কিন্তু সাথিয়ার কাছে এত টাকা নেই। তাই সাথিয়া যার অধীনে কাজ করে তাকে ফোন করে, কিন্তু সেও বলে তার কাছে টাকা নেই। সাথিয়া কোথাও থেকে টাকা জোগাড় করতে পারে না। যদি দুপুর মধ্যে পরীক্ষা না হয়, শিখার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তবে সাথিয়ার বস বলে, যদি চান আমি আপনার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলতে পারি। সাথিয়া বলে, দরকার নেই, আমি ব্যবস্থা করব। আর ঠিক তখনই পাপন আবার আসে এবং সাথিয়াকে টাকা অফার করে। দেখুন ভাই, আপনার টাকার দরকার। সাথিয়া এখন স্পষ্ট বুঝতে পারে যে পাপনের টাকা নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। তাই সাথিয়া পাপনের কাছ থেকে টাকা নেয়, কিন্তু বলে এটাই শেষবার। পাপন বলে, দেখুন, আপনাকে কিছু করতে হবে না, আপনাকে শুধু হাসপাতালের কর্মীদের মধ্যে থেকে আমার সাথে থাকতে হবে। কিন্তু আমাদের কাজ সফল করতে লেবার ওয়ার্ডে আমাদের 3 জন লোক দরকার। পাপন মিজেলকে এখানে পুরনো চালকের পোশাক পরে হাসপাতালের চারপাশে ঘুরে বেড়ায়। সাথিয়া এবং জিনু ভিতর থেকে গঙ্গা এবং তার সাথে থাকা পুলিশ সদস্যদের গতিবিধি এবং তাদের কার্যকলাপ অনুসরণ করে। অন্যদিকে মিনি হাসপাতালে এসে গঙ্গার সাথে দেখা করে এবং গোপনে গঙ্গাকে মোবাইল ফোন দেয়, তাকে রঘুকে ভিডিও কল করতে বলে। গঙ্গা ওয়াশরুমে গিয়ে রঘুকে ভিডিও কল করে এবং তারপর রঘু এবং শিবা ভিডিও কলে গঙ্গাকে সবকিছু ব্যাখ্যা করে যে তাকে ভিতর থেকে কি করতে হবে, এবং তারা প্রতিশ্রুতি দেয় যে যে কোনো মূল্যে তারা গঙ্গা এবং গঙ্গার শিশুকে হাসপাতাল থেকে বের করে আনবে। এদিকে শিবা তার মেয়ের জন্য ফল ও অন্যান্য বিভিন্ন খাবার নিয়ে আসে এবং সে সেই খাবারগুলি মিনিকে দেয় এবং তাকে গঙ্গাকে দিতে অনুরোধ করে। কিন্তু মিনি স্পষ্ট জানায় যে এই খাবার তাকে দেওয়া যাবে না। যদি এটা জানা যায়, তার চাকরি ঝুঁকির মধ্যে পড়বে, কারণ গঙ্গা জেল থেকে আসা একজন দণ্ডিত আসামি এবং তাকে খাবার দেওয়ার কোনো অনুমতি নেই। তাই শিবা শুধু 1 প্যাকেট লাড্ডু দেয় এবং বলে, আপনি শুধু এটি তাকে দিন। তাই মিনি বাধ্য হয়ে গঙ্গাকে সেই লাড্ডুর প্যাকেট দিতে। কিন্তু যখন গঙ্গা লাড্ডুর প্যাকেট নেয়, রেণুকা ভিতরে আসে। তাই মিনি রেণুকার সামনে বলে, আসলে আজ আমার জন্মদিন, তাই আমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। এই বলে মিনি চলে যায় এবং গঙ্গাও বুঝতে পারে যে এই লাড্ডু তার বাবা পাঠিয়েছেন। দৃশ্যটি রাতে স্থানান্তরিত হয়। একদিনের পর্যবেক্ষণের পর সবাই আলোচনা করছে। সাথিয়া তাদের জানায় যে পুলিশ এখনও কিছু সন্দেহ করেনি, কিন্তু গঙ্গা যেখানেই যায় পুলিশ সদস্যরাও সেখানে যায়। আবার জিনু জানায় যে রাতে 3 জন পুলিশ সদস্য তাদের ডিউটি শেষ করে চলে যায়। রাতে মাত্র একটি মহিলা কনস্টেবল ডিউটিতে থাকে। আবার মিনিও জানায় যে গঙ্গা সেখানে একা নেই। গঙ্গার সাথে যে মহিলা এসেছেন, রেণুকা, সে সারাক্ষণ তার সাথে সেই ঘরে থাকেন। তার আচরণ কিছুটা অদ্ভুত। তিনি কখনো হাসেন না, কারো সাথে কথা বলেন না। রঘু বলে, সেই মহিলা কি আমাদের পক্ষে থাকবেন? সাথিয়া বলে, কিভাবে? রঘু উত্তর দেয়, মিনি ঘন ঘন গঙ্গার ঘরে যায়, তাই মিনিকে এই কাজটি করতে হবে। রঘু আরও বলে, তবে আমি জানি না সে 10,000 টাকার জন্য রাজি হবে কিনা, কারণ রেণুকা সম্পর্কে আমি যা জেনেছি সে বর্তমানে 10 কোটি টাকা মানি লন্ডারিং মামলায় জেলে আছে। তাই রেণুকা যে পরিমাণ টাকা চাইবে, রঘু তা দিতে প্রস্তুত।
তবে রেণুকাকে রাজি করানোর সাহস মিনির নেই। মিনি বলে, যদি এটা জানা যায় আমার চাকরি চলে যাবে। রঘু বলে, দেখো মিনি, যদি তুমি তাকে রাজি করাতে পারো তাহলে সে যে পরিমাণ টাকা চাইবে আমি তোমাকে তার 20% দেব। রেণুকাকে রাজি করানোর কাজটি মিনিরই ছিল, তবে 20% কমিশনের কথা শুনে পাপন তার লোভ নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই হাজারবার সতর্ক করা সত্ত্বেও পাপন রেণুকাকে একা পেয়ে সবকিছু বলে দেয়। গঙ্গার বাবা ও গঙ্গার স্বামী গঙ্গাকে এখান থেকে বের করার পরিকল্পনা আছে। আমরাও তাদের সাথে কাজ করছি। যদি আপনি আমাদের সহযোগিতা করেন আমরা আপনাকে যে কোনো পরিমাণ টাকা দেব। আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আমাদের পাশে থাকুন। তবে রেণুকা কোনো উত্তর না দিয়ে চলে যায় এবং লেবার ওয়ার্ডে ঢোকার ঠিক আগে সে SI হাকিমের সাথে দেখা করে। পাপন ভয় পেয়েছিল যে রেণুকা হয়তো হাকিমকে কিছু বলবে, তাই পাপন উকি দিতে থাকে এবং পাপন যা ভয় পেয়েছিল তাই ঘটে।